ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা। 1 টন কয়লাও ইসরায়েলে যাবে না, হুমকি কলম্বিয়া প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির না ইরানে হামলায় ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি। ভারত সমর্থিত 3 জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। ইয়েমেনের হুথি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসিরহা টেলিভিশন চ্যানেল হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়রশেভা এলাকায় জায়নিস্ট শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। হুথি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত, আশকেলন এবং হাদেরার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 2023 সালে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেনি হুথি আন্দোলন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। তারা সতর্ক করে দেয়, যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে ততক্ষণ তারাও ইসরায়েলে, বিশেষ করে লোহিত সাগর এবং বাবাল মান্দা প্রণালী দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ যেতে দেবে। ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান বালুচিস্তানে গ্রেনেড হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যের রাজধানী জাহেদানে ইরানের বিচার বিভাগের একটি ভবনে এই হামলা হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 হামলাকারীও নিহত হয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সিস্তান বালুচিস্তান পুলিশের উপকমান্ডার আলী রেজা দালিরি ইরনাকে বলেছেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করেছিল। ভবনে ঢোকার পর তারা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে একটি 1 বছরের শিশু এবং তার মা আছেন। জৈশ অল আদি নামের একটি গোষ্ঠী এ হামলার জন্য দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আরবি জৈশ অল আদির বাংলা অর্থ ন্যায় বিচারের সেনাবাহিনী। এই গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক, তবে ইরানেও এদের সাংগঠনিক তৎপরতা আছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বাস। এই জনগোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে উপেক্ষিত এবং অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ জানিয়ে আসছে। রাজধানী তেহরান থেকে প্রায় 1200 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সিস্তান বালুচিস্তান প্রদেশ ইরানের দরিদ্রতম এলাকাগুলোর মধ্যে একটি। একসময় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এই সিস্তান বালুচিস্তানের অংশ ছিল। 1 টন কয়লাও ইসরায়েলে যাবে না, হুমকি কলম্বিয়া প্রেসিডেন্টের। ইসরায়েলে কয়লা চালান আটকাতে ও ব্লক করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গাজায় তেল আবিবের গণহত্যার প্রতিক্রিয়া এই পদক্ষেপ নেন পেট্রো। বৃহস্পতিবার সিনাগা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি কয়লা বোঝাই জাহাজ রওনা হওয়ার পর পেট্রো এক্সে একটি পোস্টে বলেছেন, তিনি ইসরায়েলে কয়লা বহনকারী যেকোনো জাহাজকে আটকানোর নির্দেশ জারি করেছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের প্রতিবাদে ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করার পর পেট্রো এই চালানটিকে তার সরকারের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসাবে বর্ণনা করেছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে 2024 সালের আগস্টে কার্যকর করা হয়েছিল, কিন্তু পেট্রোর অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের সীমিত পরিসরে কয়লা রপ্তানির অনুমোদন দিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে পেট্রো তার প্রশাসনের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন এই ব্যবস্থা অমান্য করার জন্য এবং কয়লা রপ্তানি অনুমোদন অব্যাহত রাখার জন্য। বৃহস্পতিবার প্রকাশ্যে এই অবাধ্যতার নিন্দা জানান কলম্বিয়া প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া ঘোষণা করেন, একটি কয়লার চালানো যাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে না যায় সেজন্য নৌবাহিনী এখন থেকে কাজ করবে। তিনি ঘোষণা করেন, 1 টন কয়লাও কলম্বিয়া থেকে ইসরায়েলে যাবে না। সূত্র প্রেস টিভি। ভারত সমর্থিত 3 জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। পাকিস্তানের সোয়াতে এক যৌথ অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খারিজ জঙ্গি গোষ্ঠীর 3 সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ ও কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডি। নিহতদের মধ্যে একজন ছিলেন হাই ভ্যালু টার্গেট। পাকিস্তান সরকার তার মাথার মূল্য নির্ধারণ করেছিল 20 লাখ রুপি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সিটিডি বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। নিহতদের মধ্যে অন্যতম ছিলেন আজমল ওরফে ওয়াকাস, যিনি গ্রাম প্রতিরক্ষা পরিষদের সদস্যদের হত্যা করার অভিযুক্ত এবং মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। দ্বিতীয় নিহত জঙ্গিকে শনাক্ত করা হয়েছে মতিউল্লাহ হিসেবে, যিনি ইসক ও জোনায়েদ নামেও পরিচিত ছিলেন। তৃতীয় নিহত জঙ্গির নাম রহিমুল্লাহ রেহমানি, যিনি রহুল্লাহ নামেও পরিচিত। সিটিডি আরও জানায়, এই জঙ্গিরা আইইডি
অর্থাৎ বিস্ফোরক ডিভাইস হামলা, চাঁদাবাজি ও বিদেশি অর্থায়নের সহায়তা সোয়াত অঞ্চলে সন্ত্রাস ছড়ানোর কাজ করছিল। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা শের আকবর খান এই অভিযানে ফিতনা আল খারিজ গোষ্ঠীর সোয়াত ও আশপাশের এলাকায় কার্যক্রমে এক বড় আঘাত বলে উল্লেখ করেন। তিনি বলেন, গোষ্ঠীটি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির না ইরানে হামলায় ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে সরবরাহের অনুরোধ জানিয়েছিল, কিন্তু রিয়াদ যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। একজন মার্কিন কর্মকর্তা জানান, যুদ্ধ চলাকালে আমরা অনেক দেশের কাছে অনুরোধ জানিয়েছি কিছু সরঞ্জাম দিতে। যখন কোথাও ব্যর্থ হয়েছি তখন বিকল্প উপায় খুঁজেছি, সমঝোতা কিংবা বিনিময়। তবে এটা কোনো নির্দিষ্ট দেশের প্রতি ইঙ্গিত ছিল না। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ছিল অন্যতম সেই দেশ যারা এমন সহায়তা দিতে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন, ইরান শুধু ইসরায়েল নয় বরং উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি। এই সংঘাতের সময় যুদ্ধবিরতির মাত্র 9 দিন পর 3 জুলাই সৌদি সামরিক বাহিনী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের THAAD ব্যাটারি চালু করে। এটি সৌদি সরকার তাদের নিজস্ব অর্থায়নে যুক্তরাষ্ট্র থেকে কিনেছিল। এর আগে যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল যে ইরানের ব্যাপক ব্যালিস্টিক হামলায় ইসরায়েলের জন্য সংরক্ষিত যুক্তরাষ্ট্রীয় ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে অ্যারো ও THAAD ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যেতে থাকে। পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য গার্ডিয়ান এই তথ্য সত্যতা নিশ্চিত করে। দ্য গার্ডিয়ান জানায়, সংঘাতের পরে যুক্তরাষ্ট্র হাতে বিশ্বব্যাপী সামরিক কৌশলের জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মাত্র 25% অবশিষ্ট ছিল। যদিও ইসরায়েলে 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহায়তা ছিল, তবু ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানাতে সক্ষম হয়। দ্য টেলিগ্রাফ জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে। বিশ্লেষকদের মতে এই যুক্তি প্রমাণ করেছে ইসরায়েলি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতার মধ্যে পড়ে। মিচেল ইনস্টিটিউট ফর এরোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস বার্কি বলেন, আমাদের ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত, আমাদের উৎপাদন ক্ষমতাও সীমাবদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, মার্কিন কর্মকর্তারা জানতেন সৌদি আরবের হাতে THAAD ইন্টারসেপ্টর আছে, তারপরও তারা সেগুলো ইসরায়েলকে দিতে সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু করেন, কিন্তু সৌদি আরব সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এছাড়া যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকেও ইসরায়েলকে ইন্টারসেপ্টর দেওয়ার অনুরোধ জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো সহায়তা এসেছে কিনা তা নিশ্চিত করেনি কোনো পক্ষ। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত গালফ অঞ্চলের দেশগুলোকে নতুন করে ভাবিয়েছে। তারা উপলব্ধি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অপরাজয় নয়। এই কারণে এসব তেল সমৃদ্ধ রাষ্ট্র এখন তাদের কূটনৈতিক অবস্থান পুনর্বিন্যাসে নেমেছে। একজন আরব ডিপ্লোম্যাট মিডল ইস্ট আইকে বলেন, আমাদের দৃষ্টিকোণ থেকে যুদ্ধের পরিণাম ইতিবাচক। ইসরায়েল বুঝেছে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সংঘাতের মূল্য কত বড় হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এখন ধীরে ধীরে তুরস্কের দিকে ঝুঁকছে এবং প্রয়োজনে ইরানের সঙ্গেও সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে। ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য নর্থ আফ্রিকা অঞ্চলের প্রধান ফিরাস মাকসাদ বলেন, সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের লাগাতার হামলায় সৌদি আরবের অবস্থান কঠোর হয়ে তুলেছে। এখন যখন ইরান দুর্বল, তখন সৌদি নতুন করে তাদের কৌশল নির্ধারণ করছে।